দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মধ্যপ্রাচ্য ইস্যুতে আবারও দ্বিচারিতা ওয়াশিংটনের। ইরানকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ইসরায়েলকে $2000 কোটি অস্ত্র সহায়তার অনুমোদন। গাজায় স্কুলে ইসরায়েলি হামলার ঘটনায় নিন্দা জাতিসংঘে। 10 মাসের ইহুদিবাদী তাণ্ডবে প্রতিদিনই উপত্যকায় তৈরি হচ্ছে হৃদয় বিদারক ঘটনা। কোনোভাবেই ইউক্রেনীয় সেনাদের ঠেকাতে পারছে না মস্কো। আগ্রাসন ভুলে দেশ বাঁচানোই দায় পুতিনের জন্য বিদ্রূপ যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার যেন শেষ নেই। একদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে দৌড়ঝাঁপ, অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা চলছেই। নতুন করে তেল আবিবকে 50টি ফাইটার জেট সহ মোট $2000 কোটি অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। একই সাথে ইরানকে শান্ত থাকার আহ্বান জানিয়ে নিজেরাই সামরিক উপস্থিতি বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে। একের পর এক রণতরী, সাবমেরিন পাঠিয়ে তৈরি করছে যুদ্ধ পরিস্থিতির। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হামাস তেল আবিব সমঝোতা হলে ইরান ইসরায়েলে হামলা নাও চালাতে পারে মঙ্গলবার, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মুখের যুদ্ধবিরতির কথা বললেও অবশ্য যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড দিচ্ছে উল্টো বার্তা। মঙ্গলবার ইসরায়েলকে আরেক দফা সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। $2000 কোটি নতুন এই প্যাকেজে থাকবে অন্তত 50টি F-15 ফাইটার জেট, মাঝারি পাল্লার এয়ার টু এয়ার মিসাইল সহ নানা অস্ত্র। একদিকে যুদ্ধবন্ধের ডাক, অন্যদিকে তেল আবিবকে অস্ত্র সরবরাহ। যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী আচরণের সমালোচনা চলছেই। যুক্তরাষ্ট্রের দাবি, মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও উত্তেজনা কমাতে কাজ করছে তারা। বরাবরই শান্ত থাকার আহ্বান জানাচ্ছে ইরানকে, তবে ভিন্ন সংকেত দিচ্ছে বাস্তবতা। তেহরান এখনও ইসরায়েলে হামলা না চালালেও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। নতুন করে বিমানবাহী রণতরীর পাশাপাশি মোতায়েন করছে গাইডেড মিসাইল বহনকারী সাবমেরিন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণেই এত দীর্ঘায়িত হচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসন। মার্কিন প্রশ্রয়ের কারণেই আন্তর্জাতিক নিন্দার চাপকে পাত্তা দিচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলে হামলা না চালাতে পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান করল ইরান। দাবি, গাজায় বর্বরতা বন্ধের একমাত্র উপায় প্রতিশোধ নেয়া। ইহুদি রাষ্ট্রে ইরানি হামলা ঠেকাতে সোমবার যৌথ বিবৃতি প্রকাশ করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ ঠেকাতে তেহরানকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। এ সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন কল করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বলেন, শান্ত ও সতর্কভাবে সিদ্ধান্ত নেয়ার সময় এটি, কারণ ভুল হিসাব নিকাশ ডেকে আনবে ঝুঁকি। জবাবে ইরানি রাষ্ট্রপ্রধান বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তার দেশের ন্যায়সঙ্গত অধিকার। সম্প্রতি হামাস প্রধান আর হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার পর উত্তেজনা বাড়ে মধ্যপ্রাচ্যে। গাজা সিটির স্কুলে ইসরায়েলের হামলায় শতাধিক ফিলিস্তিনি মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। মঙ্গলবার অনুষ্ঠিত হয় নিরাপত্তা পরিষদের বৈঠক। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 24তম বিশেষ অধিবেশন। মার্কিন প্রতিনিধি দাবি করেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। বলেন, আঞ্চলিক সংঘাত এড়াতে কাজ করছে তার দেশ, আর তাই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরকে প্রাধান্য দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামগ্রিক লক্ষ্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমিয়ে আনা, ভবিষ্যতে যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধ এবং আঞ্চলিক সংঘাত এড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি বাস্তবায়নে চেষ্টা করছি আমরা। স্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই চুক্তি হতেই হবে।
যমজ সন্তানদের জন্ম সনদ আনতে যাওয়ার পর বাবা খবর পেলেন মারা গেছে স্ত্রী সন্তানের সবাই। ফিলিস্তিনি যুবক মোহাম্মদ আবু আল কুমাসানের প্রথমবার বাবা হওয়ার আনন্দ স্থায়ী হলো মাত্র 3 দিন। অন্যদিকে 3 মাসের শিশু রিম আবু হায়া বাস্তবতা বুঝতে শেখার আগেই বাবা মা 7 ভাই বোনকে একই সাথে হারিয়ে হয়ে গেছে এতিম। ইসরায়েলি বর্বরতায় গত 10 মাস ধরে প্রতিদিন প্রতি মুহূর্তেই গাজা উপত্যকায় তৈরি হচ্ছে এমন হৃদয় বিদারক গল্প। গাজার দের আল বালার একটি মর্গে বুক ফাটে আর্তনাদ স্ত্রী সন্তান হারানো মোহাম্মদ আবু আল কুমাসানের। 3 দিন বয়সে যমজ সন্তান আর স্ত্রীর নিথর দেহ পড়ে আছে মর্গে। হতভাগ্য বাবারই আহাজারি থামাবে সাধ্যকার। গত শনিবার তরুণ যুগলের ঘর আলো করে জন্ম নিয়েছিল এক ছেলে আর এক মেয়ে। প্রথম বাবা হওয়ার আনন্দ বিষাদে রূপ নিয়েছে মাত্র 3 দিন পরই। সরকারি দফতরে গিয়েছিলেন 2 সন্তানের জন্ম সনদ আনতে। সেই সনদ হাতে পাওয়ার আগেই খবর পান বোমা হামলায় গুঁড়িয়ে দেয়া হয়েছে তার ঘরবাড়ি। মারা গেছেন স্ত্রী সন্তান আর শাশুড়ি। খবর পেয়ে ছুটে যান মর্গে। আমি আমাদের সন্তানদের জন্ম সনদ নেওয়ার জন্য ঘরের বাইরে ছিলাম। পরশুদিনই জন্ম হয় তাদের এই জন্ম উদযাপনও করতে পারিনি। আমার স্ত্রী বেশ দুর্বল ছিলেন, হাঁটতেও পারতেন না। এখন আমি শুধু এটাই বলতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। উপত্যকার আরেক হতভাগ্য বাসিন্দা রিম আবু হায়া। যুদ্ধের মধ্যেই মাত্র 3 মাস আগে জন্ম হয়েছিল তার। স্বজন হারানোর যন্ত্রণা এখনো বুঝতে শেখেনি। এর মধ্যেই শিকার ইসরায়েলি বর্বরতার। বাবা মা আর 7 ভাই বোনকে হারিয়ে একেবারেই নিঃস্ব এতিম হয়ে গেছে সে। একসাথে বসবাস করা 2 পরিবারের 20 সদস্যের মৃত্যু হয়েছে, বেঁচে আছে কেবল এই হায়াই। একসাথে 2 পরিবারের 20 সদস্য মারা গেছে। শুধু প্রাণে বেঁচেছে আমার 3 মাস বয়সী নাতনি। যারা মারা গেছে তাদের বেশিরভাগেরই বয়স 2 কিংবা 3 বছর। তাদের অপরাধ কি? 10 মাসের লাগাতার আগ্রাসনে গাজা এখন মৃত্যু উপত্যকা। আর প্রতিদিনই এই উপত্যকায় তৈরি হচ্ছে এমন বহু হৃদয় বিদারক গল্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা রাইস কুকার, সিম্পলিফাইড কুকিং। গাজার পর দখলকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের তুমুল প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা মঙ্গলবার রাতভর অভিযানে তীরের বেশ কয়েকটি এলাকায় আইডিএফের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় যোদ্ধারা। ভারী গোলাবর্ষণ এবং বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পশ্চিম তীরের তুবাস এলাকা। নেতানিয়াহু বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এ সময় এলাকাটির কয়েকটি বাড়ি লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী গ্রেনেড ছোড়ে দখলদাররা। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করা হয় দক্ষিণ বেথেলহামেও। এছাড়াও সুফাত শরণার্থী শিবিরে স্থানীয়দের সাথে তুমুল লড়াই হয় ইসরায়েলি সেনাদের। এর আগে পূর্ব জেরুজালেমে নেতানিয়াহু বাহিনীর গুলিতে প্রাণ যায় এক কিশোরের। রাতভর অভিযানে আটক করা হয় 3 জনকে। একই দিন অভিযান চলে দক্ষিণ নাবলুস এবং জেনিনের কিছু অঞ্চলে। গাজার রাফা সীমান্তে গেল কয়েকদিনের অভিযানে মৃত্যু হয়েছে কমপক্ষে 100 স্বাধীনতাকামী যোদ্ধার। এমনই দাবি ইসরায়েলের। মঙ্গলবার এই বিষয়ে বিবৃতি প্রকাশ করে দেশটি জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। তল্লাশি চালানো হয়েছে শত্রুপক্ষের শত শত ঘাঁটিতে। উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র ও গোলা বারুদ। রাফায় অভিযানের ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েল, যদিও ভিডিওর স্থান ও সময় নিয়ে সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। অভিযানের পাশাপাশি অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশের রুটও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে আবারও ওই সীমান্ত দিয়ে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ বন্ধ। একদিনে দুদিক থেকে হামলার শিকার হলো ইসরায়েল। গাজা ও লেবানন থেকে ছোড়া হয়েছে একের পর এক রকেট। তেল আবিব লক্ষ্য করে 2টি দূরপাল্লার রকেট ছুড়েছে হামাস। নেতানিয়াহু প্রশাসনের দাবি, রাজধানী সংলগ্ন সাগরে পড়েছে একটি রকেট, অপরটি প্রবেশ করতে পারেনি ইসরায়েলি ভূখণ্ডে। তার আগেই হয়েছে ভূপাতিত। হামলা তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে 3 দফায় রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। আইডিএফের দাবি, লেবানন থেকে 15টি রকেট পার করেছে ইসরায়েলের সীমান্ত। উন্মুক্ত স্থানে পড়েছে সেগুলো। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা যখন তুঙ্গে তখন নতুন বিতর্কে জন্ম দিলেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। মঙ্গলবার কট্টরপন্থী নেতার নেতৃত্বে শত শত ইহুদি ঢুকে পড়ে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রার্থনা আদায় করে মাউন্ট টেম্পলে। বেন গাভিরের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী। তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর। পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইহুদির ভিড়। ইসরায়েলের পতাকা হাতে স্লোগান দিতে দিতে প্রবেশ করে তারা। কারো কারো কণ্ঠে জাতীয় সঙ্গীত। এই বিশাল সমাবেশের নেতৃত্ব দেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। ঐতিহাসিকভাবে মুসলিম ও ইহুদি দুই গোষ্ঠীর কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত জেরুজালেমের আল আকসা ইহুদিদের কাছে পরিচিত মাউন্ট টেম্পল হিসেবে। তবে তেল আবিবের নীতি অনুযায়ী সেখানে প্রার্থনার অনুমতি নেই ইহুদিদের। শোক দিবস উপলক্ষে ইসরায়েল জুড়ে যখন নানা আয়োজন চলছে, তখন মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ইস্যুটিকে চ্যালেঞ্জ ছুড়লেন বেন গাভির। তার নেতৃত্বে মঙ্গলবার ওয়েস্টার্ন ওয়াল ঘিরে প্রার্থনা করেন ইহুদিরা। নিয়মিত প্রার্থনার অনুমোদন দেওয়া উচিত, এমন মন্তব্যও করেন বেন গাভির। আমি আগেও বলেছি, আমাদের নীতি হলো এখানে প্রার্থনার অনুমোদন পাওয়া, পরে এই বিষয়ে বলবো। আমাদের যুদ্ধে জিততেই হবে। দোহায় আলোচনার বদলে শত্রুদের মাটিতে মিশিয়ে দিতে হবে, সেটি হবে বার্তা। আমরা হামাসকে পরাজিত করতে পারি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, মাউন্ট টেম্পল নিয়ে নীতি পরিবর্তনের সম্ভাবনা নেই। বেন গাভিরের পদক্ষেপের সমালোচনাও করা হয়। এর আগেও আল আকসা কম্পাউন্ডে ইহুদিদের প্রার্থনার অনুমতি নিয়ে অন্যান্য মন্ত্রীদের সাথে বিরোধ বাধে বেন গাভিরের। কট্টরপন্থী ইসরায়েলি নেতার আচরণকে উস্কানিমূলক আখ্যা দিয়ে ক্ষোভ জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জর্ডান, মিশর, সৌদি আরব সহ আরব বিশ্ব এবং জাতিসংঘ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজা ইসরায়েলি নৃশংসতা বন্ধে পর্যাপ্ত ভূমিকা রাখতে না পারায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করলেন ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ মনসুর। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের কূটনীতিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, ইসরায়েল নিরাপত্তা পরিষদকে পাত্তাই দিচ্ছে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসরায়েল আপনাদের এসব নিন্দাকে পাত্তাই দেয় না। আপনাদের কোনো রেজুলেশনকেও গুরুত্ব দেয় না। আপনাদের কোনো কথাই তারা শোনে না। আপনারা যখন কথা বলেন, তাদের প্রতিনিধি তখন আইফোনে গেম খেলে। সবকিছুতে দায়মুক্তি পাওয়ায় ইসরায়েল একটি উগ্র দেশে পরিণত হয়েছে। কি হতো যদি আপনারা গাজায় জন্মগ্রহণ করতেন? যে বন্দী ধর্ষণের শিকার হচ্ছে, সে যদি আপনাদের সন্তান হতো। রাশিয়ায় অনুপ্রবেশের এক সপ্তাহ পার হলেও কোনোভাবেই ইউক্রেনীয় সেনাদের ঠেকাতে পারছে না মস্কো। সীমান্ত এলাকায় চোরাগোপ্তা হামলায় বারবারই পিছু হটছে রুশ সেনারা। ফলাফল, একের পর এক রুশ বসতি দখলে নিচ্ছে কিয়েভ। মস্কো উভয় সংকটে পড়েছে দাবি করে বিদ্রূপ করছে যুক্তরাষ্ট্র। বলছে, ইউক্রেনে আগ্রাসন ভুলে এখন দেশ বাঁচানোই দায়ী হয়ে পড়েছে পুতিনের জন্য। এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়ার কুরস্কে চলছে ইউক্রেনীয় বাহিনীর অভিযান। এরই মধ্যে অঞ্চলটির ৭৪টি গ্রাম দখলের দাবি করেছে কিয়েভ। যুদ্ধ শুরুর পর এটিকে ইউক্রেনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। দাবি, নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে কিয়েভ সেনারা। যে কোনো পরিস্থিতিতেই ইউক্রেনীয়রা তাদের লক্ষ্য পূরণে সক্ষম। আমরা আরও একবার তা প্রমাণ করেছি। কিয়েভের স্বার্থ এবং স্বাধীনতা রক্ষায় সক্ষম আমরা। এই অর্জনের পূর্ণ ব্যবহার করতে হবে এবং সেটিই করা হবে। কিভাবে রাশিয়ার অভ্যন্তরে এমন দ্রুত সাফল্য পেল ইউক্রেন, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। অনেক বিশ্লেষক বলছেন, যুদ্ধ শুরুর পর এই প্রথম পশ্চিমাদের দেয়া অস্ত্র এতটা কার্যকরভাবে ব্যবহার করতে পেরেছে জেলেনস্কি বাহিনী। নিজ ভূখণ্ডে কিয়েভ সেনাদের হঠাৎ অনুপ্রবেশ নিয়ে প্রস্তুত ছিল না মস্কো, এমনও মনে করছেন কেউ কেউ। চাপের মুখে পড়া মস্কো দেশ রক্ষা করবে নাকি ইউক্রেনে অভিযান চালিয়ে যাবে, এমন প্রশ্ন তুলছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের নিয়মিত যোগাযোগ হচ্ছে। ৪-৫ ঘন্টা পরপরই সেখান থেকে তথ্য নিচ্ছি। রাশিয়া যা হচ্ছে তা পুতিনকে রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে।
প্রায় 2.5 বছর ধরে চলা যুদ্ধে রুশ ভূখণ্ডে হামলাকে দেখা হচ্ছে ইউক্রেনের সবচেয়ে সাহসী চাল হিসেবে। বিশ্লেষকরা বলছেন কোণঠাসা পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়েছে কিয়েভ, তবে এতে ঝুঁকিও দেখছেন অনেকে। রাশিয়ার ক্রোধের আগুনে ঘি ঢালতে পারে জেলেনস্কি প্রশাসনের পদক্ষেপ, এমন শঙ্কা তাদের। অনিক রহমান, যমুনা নিউজ। আইফোনের নতুন মডেল রিলিজের মাত্র 1 মাস আগেই পিক্সেল 9 সিরিজের নতুন লাইন আপ প্রকাশ করল টেক জায়ান্ট গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশেষ প্রযুক্তির ক্যামেরাকেই মূল আকর্ষণ হিসেবে রাখা হয়েছে এবারের সিরিজে। সেই সাথে আনা হয়েছে ফোল্ডেবল ভার্সনের মোবাইলও। আইফোনকে টেক্কা দিতে পিক্সেল সিরিজের নতুন লাইন আপ আনলো টেক জায়ান্ট গুগল। এবারের সিরিজের মূল আকর্ষণ এআই ফিচার। মঙ্গলবার পিক্সেল 9-এর নতুন লাইন আপ ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে প্রকাশ করে গুগল। এবারে সিরিজে থাকছে পিক্সেল 9, 9 প্রো, প্রো এক্সেল ভ্যারিয়েন্ট, মিলবে ফোল্ডিং ফিচার সম্বলিত প্রো ভার্সনও। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা ফিচার রয়েছে মোবাইলটিতে। এআই এর সাহায্যে করা যাবে ছবির ব্যাকগ্রাউন্ডের কারসাজিও। আমূল পরিবর্তন আনা হয়েছে ক্যামেরা সেটআপেও। ফ্রন্ট ক্যামেরায় 42 মেগাপিক্সেলের পাশাপাশি আলট্রা ওয়াইড লেন্সেও রয়েছে বিস্তর তফাৎ। 12 মেগাপিক্সেলের বদলে এবার 48 মেগাপিক্সেলে রূপান্তরিত করা হয়েছে লেন্সটিকে। চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বিতা করতে বিশেষ আরও ফিচার অ্যাড করা হয়েছে গুগলের এআই চ্যাটবট জেমিনিতে। যুক্ত করা হয়েছে লাইভ কনভারসেশন মোড। পিক্সেল 9-এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যাকচুয়া ডিসপ্লে, আগের সংস্করণগুলোর চেয়েও যা 35% বেশি উজ্জ্বল। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পিক্সেল অনলি ফিচার। হার্ডওয়্যার সফটওয়্যার ছাড়াও লুকিংয়েও বেশ পরিবর্তন আনা হয়েছে এবারের পিক্সেল সিরিজে, যার স্থায়িত্ব পিক্সেল 8-এর চেয়েও দ্বিগুণ। এর পাশাপাশি আগের সংস্করণগুলোর চেয়েও পাওয়া যাবে 20% বেশি ব্যাটারি লাইফ। পিক্সেল 9 সিরিজের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে $799। আগস্টের 22 তারিখ থেকে বাজারে পাওয়া যাবে ফোনগুলো, যদিও এর ফোল্ডিং ভার্সন বাজারে আসবে সেপ্টেম্বর নাগাদ। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।